আচ্ছা, তো আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বা গ্রাফিক্স ডিজাইন কোর্সে লাইফ স্কিল আইটি ইনস্টিটিউটের ফার্স্ট ক্লাস। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 369 অনলাইন ব্যাচ। আপনাদের প্রিভিয়াস যে একটা ব্যাচ রানিং আছে সেটা হচ্ছে 368 ব্যাচের, সেই ব্যাচ আর আপনাদের মোটামুটি ব্যাচের স্টুডেন্ট সংখ্যা অলমোস্ট সেম। তো তো সেখানে হচ্ছে আমাদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টরাই মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তাদেরকে আমরা একটা প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছি। আমরা প্রত্যেকটা স্টেশনারি টপিকগুলো কমপ্লিট করার পরে আমরা প্রত্যেকটা টপিকের উপর বেসড করে কিছু প্রজেক্ট দিয়ে থাকি, সেই প্রজেক্টগুলো তারা আমাদেরকে সাবমিট করে। তো এখানে আমি একটু বুঝাই দিচ্ছি মডিউলটা শুরুতে, দেন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটার উপরে কাজ করব। এখানে প্রত্যেকটা এ টু জেড ডিটেলস আমরা শিখব। প্রথমেই যে টপিকটা আছে লাইক আমাদের বেসিক ইন্ট্রোডাকশন অ্যান্ড ইউজ অফ টুলস। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বেসিক ইন্টারফেস পরিচিতি, দেখতে কীরকম, কোন ভার্সনে কিভাবে আমরা কাজ করব, এরপরে হচ্ছে আমাদের প্রতিটা টুলস কিভাবে ইউজ করতে হবে, এই সব কিছু আগে আমাদের মোটামুটি 3টা ক্লাস এটার উপর যাবে। লাস্ট ওরিয়েন্টেশনে আমি এটা আলোচনা করে রাখছিলাম, এখনও সেটাই বলতেছি যে আমাদের ম্যাক্স 3টা ক্লাস লাগতে পারে এইটার টপিকটা ফুলফিল কমপ্লিট করতে, কারণ আপনাদের প্র্যাকটিসেরও বিষয় আছে, রেকর্ডিং দেখে রিপিট কন্টিনিউয়াস টপিকটা কাজ করবেন। দেন হচ্ছে আপনাদের প্র্যাকটিসের প্রবলেম হতে পারে, সেগুলো নিয়ে আমাকে মেসেঞ্জার গ্রুপে আপ টু ডেট জানাবেন। সো এগুলো সলভ করতে করতে আপনাদের একটু টাইম লাগবে, এই কারণে আমি বলছি যে এটা মোটামুটি 3টা ক্লাস আমরা করব। 3 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি সবাই যদি কন্টিনিউয়াস একটু প্র্যাকটিসে থাকেন, আমরা বেসিক ইন্ট্রোডাকশনের যে টুলসগুলো সেগুলো শিখে ফেলতে পারবো। সেম টপিকটা আমাদের যখন ফটোশপ শুরু করব ওখানে সেম থাকবে, কারণ টুলস যদি আমি না যাই তাহলে আমরা সফটওয়্যারে কাজ করে কিন্তু কোনো লাভ হবে না। দেন আমরা এখান থেকে বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, ফ্লায়ার, ব্রোশিয়ার, এনভেলপ, লোগো ডিজাইন, টি শার্ট, প্রত্যেকটা টপিক এক এক করে শেষ করব। তো এইখানে আমার এই মডিউলটা হচ্ছে এক একটা প্যাকেজ সিস্টেম করে আমি এটাকে সাজানো হয়েছে। এখানে লিস্টিংটা যদিও একটু এলোমেলো করা, তো আমি এটা জাস্ট একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। প্রথম দিকে আমরা সবগুলো স্টেশনারি আইটেমসগুলো কমপ্লিট করব। স্টেশনারি আইটেম বা প্রিন্ট মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে সকল টপিকগুলো বেশি কমন, যেমন হচ্ছে বিজনেস কার্ড মানে ভিজিটিং কার্ড, আইডি কার্ড, লেটার হেড, ফ্লায়ার, ব্রোশিয়ার, এনভেলপ আর ক্যালেন্ডার। টোটাল 1 2 3 4 5টা, এই 5টা টপিক আমরা আগে শেষ করব, তাহলে আমাদের স্টেশনারি আইটেমসের একটা সেকশন কমপ্লিট হয়ে যাবে। এই একটা সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হবে অ্যাজ এ প্র্যাকটিস প্রজেক্ট, যেই প্রজেক্ট আপনারা আমাদেরকে সাবমিট করবেন, আমার কাছেও সাবমিট করবেন, আমাদের ম্যানেজমেন্ট টিমের কাছেও সেটা সাবমিট করতে হবে। পাশাপাশি আপনাদের এই প্রজেক্টটা কোর্সের লাস্টের দিকে আপনারা যে এত টাইম ধরে কাজ করতেছেন, কাজ শিখতেছেন, এটার নিজস্ব একটা পোর্টফোলিওতে আপনাদের রেডি করে দেখাতে হবে, তাই না? তো সেই প্রজেক্টগুলোই থাকবে আপনাদের পার্সোনাল এক একটা পোর্টফোলিও। এক একজনের ডিজাইন এক এক রকম থাকবে, ইউনিক ফরমেশনে থাকবে, অর্থাৎ ওইটার টোটালি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে। ঠিক আছে? দেন আমরা স্টেশনারি আইটেমসের পরে কাজ করব প্যাকেজিং ডিজাইন নিয়ে। প্যাকেজিং ডিজাইনের 3টা ক্লাস হবে, 3টা ক্লাসে 3 ধরনের প্যাকেজিং ডিজাইন হবে। সেই 3টা প্যাকেজিং ডিজাইনের ক্লাসের পরে ওইটার উপর সেকেন্ড আরেকটা প্রজেক্ট দেওয়া হবে। তার মানে বুঝতেই পারতেছেন আমরা এখানে জাস্ট টপিকগুলো ক্লাস শেষ করে এন্ড করে দিচ্ছি এরকম কিছু না, প্রতিটার উপর আমাদের প্রজেক্ট দেওয়া হবে। সেই প্রজেক্টটা এক একজন ইন্ডিভিজুয়ালি আমাকে সাবমিট করে দিবেন। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমার বেসিক একটা ফর্মেট, ক্লাসের টপিকগুলো আমরা কিভাবে শেষ করব। তাহলে আজকে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা নিয়ে আজকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা শুরু করি। এইটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 সালের ভার্সনটা আমাদের এই অফিসিয়াল ডেস্কটপে আছে, যেটা এখন দেখতে পারতেছেন। এটা 2022 সালের সিসি ভার্সন। আচ্ছা, দেন আমরা এখান থেকে দেখতে পারতেছি যে স্টার্টে নিউ ফাইল ফার্স্ট, মানে এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের আউটার ইন্টারফেস। এই আউটার ইন্টারফেস বলতে বাহিরের যে সকল ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যে অপশনগুলো আমরা দেখতেছি সেগুলোর একটা পরিচিতি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্রিয়েট নিউ, ওপেন,
এই অপশনগুলো থেকে আমরা নতুন কোনো একটা ফাইল বা পুরনো যে সকল ফাইলে আমি প্রিভিয়াসলি কাজ করছি সেই ফাইলগুলো ওপেন করার অপশন থাকবে ওপেন সেকশনে। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমরা এখানে আমাদের নিজেদের মেজারমেন্ট অনুযায়ী আমরা কি করতে পারবো, একটা ক্যানভাস তৈরি করতে পারবো। এখানে আমরা দেখতে পারতেছি লেটার, পোস্ট কার্ড, কমন, দেন হচ্ছে আমাদের আইফোন এক্স, এইচডি টিভি। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরনো যে সকল ভার্সন ছিল, লাইক 2010, 12, 15 বা 14 পর্যন্ত যে লাস্ট প্রিভিয়াস আপডেটেড ভার্সনগুলো ছিল, ওই ভার্সনগুলোতে এগুলো ছিল না। এটা নতুন আপডেট ভার্সনগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। কেন দিয়ে দেওয়া হয়েছে? কারণ অনেকে আমরা মনে করি যে আমরা শুধু কাস্টম মাপ নিয়ে কাজ করতে পারি, নিজস্ব কোনো টেমপ্লেট ছাড়া অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে পারি না। তো অ্যাডোবি সফটওয়্যার বা অ্যাডোবি ক্রিয়েটিভ থেকে যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে, তারা নেক্সট আপডেটগুলোতে এগুলো বলে দিছে যে না, আমরাও কিছু ফিক্সড টেমপ্লেট সেট করে দেব যাতে সেই টেমপ্লেটের উপর মানুষ ইনস্ট্যান্ট কাজ করতে পারে। কীরকম কীরকম টেমপ্লেট রাখছে এখানে? লেটার। লেটার মানে হচ্ছে লেটার সাইজের পেপার, A4 সাইজের থেকে সামান্য পরিমাণ একটু বড় বা ছোট আই গেস। তো সেই লেটার সাইজের পেপারের মাপ অনুযায়ী একটা ক্যানভাস এখান থেকে আমরা তৈরি করে সাথে সাথে কাজ করতে পারবো। ক্যানভাসের মাপটাও পয়েন্টের এককে দেওয়া আছে। এখানে যে পিটি লেখা, এটা হচ্ছে একক, ইউনিট। এটা হচ্ছে পোস্ট কার্ড ডিজাইনের জন্য ক্যানভাস। এটা হচ্ছে কমন লেখা, বাট এটা কমন বলতে এইখানে এই ক্যানভাসটা হচ্ছে বা টেমপ্লেটটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের জন্য টেমপ্লেট। আমরা গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা কিন্তু আরেকটা সাইটেও কাজ করে থাকে। সেই সাইটটা বলতে গেলে মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের একটা সাইট। আর তাদের ওখানে যারা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জব করতেছে বা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতেছে, তাদেরকে বলা হয় ইউআই ইউএক্স ডিজাইনার। ঠিক আছে? অর্থাৎ ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স। ইউআই এর ফুল ফর্ম, ইউএক্স এর ফুল ফর্মটা বলে দিলাম। ইউআই ইউএক্স ডিজাইনার যারা, তারা শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন, লাইক একটা ফেসবুক আপনি যখন পিসিতে ওপেন করেন, ফেসবুকের যে হোম পেজটা আসে, যেটাকে ওয়েবসাইটের বা ওয়েব ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজে বলা হয় ল্যান্ডিং পেজ। এটার টপিক কিন্তু আমাদের মডিউলে আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করব সেটা উল্লেখ করা আছে। তো সেই ধরনের ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনে যারা কাজ করে, তারা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার। তাদের যেই সকল ক্যানভাস নিয়ে মানুষ কাজ করে, সেই ক্যানভাসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে 1366 × 768 পিক্সেল। পিএক্স দিয়ে এখানে পিক্সেল বোঝানো হচ্ছে। একইভাবে মাত্র যেটা বললাম, এটা তো ওয়েবসাইট ডিজাইনের, আর এখানে আইফোন এক্সের মডেল দেওয়া হয়েছে। কেন? কারণ আমার যে সকল মোবাইল অ্যাপ্লিকেশনের ডিজাইন মোবাইলের মডেল অনুযায়ী স্ক্রিনে শো করবে, সেই ক্যানভাসটা দেওয়া হয়েছে। যেমন আইফোন এক্সের যদি আপনি আপনার মোবাইলের বিকাশ যে অ্যাপটা লঞ্চ করেন, ওপেন করেন, তখন এক ধরনের একটা ইন্টারফেস দেখবেন। সেম অ্যাপ্লিকেশনটা যখন আপনি আপনার যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোনে অন করবেন, তখন দেখবেন ইন্টারফেসটা একটু বড় বা চেঞ্জ মনে হচ্ছে, রেজুলেশনটা একটু চেঞ্জ মনে হচ্ছে। এটা স্ক্রিনের ওপর ডিফাইন করে তৈরি করা হয়। তো সেই স্ক্রিনেরই এখানে টেমপ্লেট দেওয়া হয়েছে। আর পরে দেওয়া হচ্ছে এখানে এইচডিভি বা এইচডি টিভি 1080। এইটা হচ্ছে সাধারণত আমাদের ইউটিউবের থাম্বনেল ডিজাইনের ক্যানভাস। আমরা ইউটিউবে একটা ভিডিও যখন প্লে করতে যাই, প্লে করার আগে যে ভিডিওটা আসে, ওখানে যে আমরা ছবিটা দেখতে পাই ভিডিওর শুরুতে, সেই ছবিটাই হচ্ছে আমাদের থাম্বনেল। এই থাম্বনেল ডিজাইনটা করে মোটামুটি অনেক ফ্রিল্যান্সাররা স্বাবলম্বী হচ্ছে। থাম্বনেল ডিজাইন করেই কিন্তু আপনি চাইলে নিজস্ব একটা পোর্টফোলিও বানাতে পারবেন। আপনি কিছুই না, আপনি জাস্ট আপনার একটা ক্লায়েন্টের জন্য, তার ইউটিউব চ্যানেলের জন্য, তার ভিডিওর কন্টেন্টগুলোর জন্য শুধু একটা থাম্বনেল ডিজাইন করে দিবেন। এই প্রতিটা থাম্বনেল ডিজাইনের জন্য মিনিমাম চার্জ হয়ে থাকে $50 মতো, বা আরও বেশিও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের কি বলে আমার এলিমেন্টের উপর। কঠিন কমপ্লেক্স কোনো এলিমেন্ট সে আমাকে দিচ্ছে কিনা, বা ইজি কোনো এলিমেন্ট দিচ্ছে কিনা, সেগুলো ইউজ করে আমাদেরকে ডিজাইন করতে হয়। তো এই পর্যন্ত আমি যা যা আলোচনা করলাম, এইগুলো কি সবাই বুঝতে পারছেন? কি ক্লাসে একটু আমরা রেসপন্স করব, মাইক দিয়ে হোক, টেক্সটে হোক, যেভাবে হোক, গুগল মিটে সব অপশন দেওয়া আছে, রেসপন্সিভ আমরা একটা ক্লাস করব। ওকে ভাইয়া, জি।
আমার এখানে এখানে যে আইফোন এক্স এর এটা দেওয়া, এটা আমার এখানে নাই। না থাকলেও প্রবলেম নাই। আমরা যদি স্ক্রিনে দেখবেন মোর প্রিসেট অপশন যদি এখানে লেখা, সেই মোর প্রিসেটে যখন ক্লিক করবেন এখানে দেখবেন সেভড, রিসেন্ট, মোবাইল অপশন থেকে দেখবেন এই র্যান্ডম আরও কয়েকটা মোবাইল মডেলের ইন্টারফেস বা ক্যানভাসের মেজারমেন্টটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমি সিলেকশন করছি এই যে মোর প্রিসেট অপশন থেকে। এখানে আমি ক্লিক করলাম। কেউ কি কোনো টেক্সট দিয়েছেন? অল ওকে, ঠিক আছে, গুড। রেসপন্সিভ ক্লাস চাই আমি, হ্যাঁ। যে কোনো সমস্যা হলে সাথে সাথে নক করে বলবেন। তো এখানে আমাদের নিউ এই যে যেটা রিসেন্টে হচ্ছে আমি এখন পর্যন্ত আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোন কোন মাপের ক্যানভাস নিয়ে কাজ করছি সেই ক্যানভাসগুলো প্রত্যেকটা এখানে শো করতেছে। সেভড হচ্ছে আমি যে সকল ক্যানভাস আমার ডেইলি প্রয়োজন হয়, যেগুলো আমি সেভ করে রাখতে চাই, সেগুলো এই ফোল্ডারে আমার দেখাবে। নেক্সট হচ্ছে মোবাইলের এই যে মাত্রই যেটা বললাম, বিভিন্ন মোবাইলের মডেল এখানে দেওয়া আছে মেজারমেন্ট সহ। আইফোন 8, 7, 6, মানে বিভিন্ন বলতে কি ব্র্যান্ডেড কিছু স্পেসিফাই কিছু মডেল দেওয়া আছে, যেমন গুগল পিক্সেল, দেন হচ্ছে আইপ্যাড রেটিনা, স্যামসাং S8 পুরনো মডেল যদিও, বাট ওইটার উপর বেসড করে আমরা নিউ লেটেস্ট মডেলগুলো ক্যানভাস তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে জানতে হবে মোবাইলের ডাইমেনশনটা। ধরেন আপনার মোবাইল আইফোনের রেজুলেশন 6 ইঞ্চি বাই সামথিং, এরকম একটা মাপ নিয়ে আমরা তখন কাজটা শুরু করি। এরপরে যে ওয়েব লেখাতে ক্লিক করলে দেখবেন এই যে ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম, ম্যাকবুক প্রো, অর্থাৎ আপনার ম্যাকবুকের স্ক্রিন রেজুলেশন অনুযায়ী ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম হবে সেটা এখানে দেওয়া আছে। আইম্যাকের জন্য দেওয়া। আর মেইনলি ম্যাকবুক বাদে অন্যান্য যে সকল ডিভাইসে লাইক আমাদের পিসি বা হচ্ছে ট্যাবলেট, সেই সকল ওয়েবসাইটের প্রিভিউর জন্য এই যে ওয়েব লার্জ, ওয়েব মিনিমাম, এই টেমপ্লেটগুলো দিয়ে দেওয়া আছে। এরপরে আসেন প্রিন্ট সেকশনে। প্রিন্টে দেখবেন এখানে লেটার, প্রতিটা কাগজের মাপ, প্রিন্ট মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে সকল পেপার নিয়ে কাজ করা হয় সেই কাগজের মাপগুলো এখানে দিয়ে দেওয়া আছে। লেটার, A4, প্রিন্ট লার্জ, লিগেল, B5, B4, A3, ট্যাবলয়েড, প্রত্যেকটাই এক একটা পেপার। এই পেপারের মাপ অনুযায়ী এখানে আমাদের কি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে। কেউ মনে হয় একজন জিজ্ঞেস করছেন মেসেঞ্জারে মেবি। আচ্ছা, তাহলে এটা গেল প্রিন্ট সেকশন। ফিল্ম অ্যান্ড ভিডিওতে আসলে যেটা বললাম থাম্বনেল ডিজাইনের জন্য কোন রেজুলেশনের থাম্বনেল ডিজাইন আপনার করতে হবে, HD 1080p রেজুলেশন, 720pতে মানে পিক্সেল আর কি, তো 4Kতে, 8Kতে, যেইটা আপনার ভালো লাগে সেই ক্যানভাস অনুযায়ী আমরা এখানে কাজটা করব থাম্বনেল ডিজাইন। অ্যান্ড আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন হচ্ছে আমি যেই সকল লাইক আমি ছাড়াও অনেকে হচ্ছে আর্ট নিয়ে কাজ করে, এটা হয়তো আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিছিলাম যে এই সকল আর্টের উপর বেসড করে কিছু ক্যানভাস আমরা তৈরি করে কাজ করি। এখানে অলমোস্ট পেপারের মাপগুলো ভ্যারি করে, জাস্ট ফিক্সড কিছু টেমপ্লেট দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসতেছে আমাদের এই যে ডান পাশের এই পুরো জোনটা, এইখানে আমরা আমাদের কাস্টম মাপগুলো বসাবো। যেমন আমাদের টপিকগুলো কী কী ছিল, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, লেটার হেড, ক্যালেন্ডার ডিজাইন, দেন হচ্ছে প্যাকেজিং ডিজাইন, সেই সকল কাস্টম মাপ মেজারমেন্টের যে ক্যানভাসগুলো আমরা নিব সেই কাস্টম মাপগুলো বসানোর জায়গা হচ্ছে এই রাইট সাইডের এই পুরো এরিয়াটা। প্রথমে দেখতেছেন প্রিসেট ডিটেলস, এটার নিচে আনটাইটেল 1, তো এটা হচ্ছে আমাদের মেইন ফাইলের নামটা হবে। তো ধরেন আমি আজকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে ভিজিটিং কার্ডের ক্যানভাস আমরা কিভাবে তৈরি করব। তো BUSINESS, এখানে আমি ফাইলের নামটা দিয়ে দিলাম বিজনেস কার্ড ক্যানভাস, জাস্ট নামটা দিয়ে রাখলাম, এখানে অনলি আমরা আমাদের ফাইলের নামটা দেব। এটা হচ্ছে উইথ মানে চওড়া, একটা বক্সের পাশ বরাবর যে মাপটা সেটা হচ্ছে আমার ওয়াইড এরিয়া বা উইথ। আর একটা হচ্ছে হাইট মানে লম্ব বরাবর উচ্চতা, প্রস্থ আর দৈর্ঘ্য। ওকে, এই বক্সটা হচ্ছে ইউনিট বক্স, প্রত্যেকটা মাপের এক একটা একক থাকে। সেম এখানেও প্রতিটা মাপের এক একটা একক আছে। এককগুলো কোনোটা পিক্সেলে, কোনোটা পয়েন্টে, কোনোটা পিকাস, কোনোটা ইঞ্চিস, ফিট, ফিট আর ইঞ্চি দুইটা মিলে, এরপর ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, শুধু মিটার, প্রতিটা একক এখানে উল্লেখ করা আছে।
2019 ভার্সনে শুধু যদি কেউ 19 ভার্সন ইউজ করে থাকেন 19-এ শুধু ফিটের মাপটা আপনারা মিসিং পাবেন, ফিটটা ওখানে ইনক্লুড করা নেই। 20 সালের পর থেকে ফিটের মাপটা ইনক্লুড করে দেওয়া আছে। তাহলে যদি কেউ বলে তাহলে কি 19-এ কাজ করা যাবে না? কাজ অবশ্যই করা যাবে। আপনি মাপটা গুগল থেকে যেই মাপেই কাজটা করবেন ওইটা ফিটের মাপে বসায় নেবেন, তাহলে আপনার ফাইলটা রেডি থাকবে। ঠিক আছে, এক মিনিট, কেউ একজন মেসেজ দিচ্ছে গ্রুপে জয়েন করতে পারছে না। আমাকে একটু টাইম দিবেন, হ্যাঁ, আমি ওনাকে একটু মেনশন করে দিচ্ছি। ব্যাচ 369। ওনাকে অ্যাড করে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা আমাদের ভিজিটিং কার্ডের জন্য মাপটা হয়ে থাকে সবসময় ইঞ্চিতে। আমরা ম্যাক্সিমাম কাজই ইঞ্চিতে করব, হায়েস্ট একটা দুইটা কাজ হয়তো সেন্টিমিটার বা মিটারে হতে পারে। ওকে, তাহলে একটা স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের মাপটা হয় ওয়াইডে মানে উইথ বরাবর, পাশ বরাবর 3.5 ইঞ্চি আর হাইটে 2 ইঞ্চি। এটা একটা জেনারেল স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ড যেটা সারা ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল। একটা স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের মাপ হবে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এইটুকু কি বুঝতে পারছি সবাই? উনি এখনো জয়েন করেনি। ওকে, তাহলে মাপ দুইটা বসালাম, জয়েন হচ্ছেন। নেক্সট আমাদের পাশে দেখবেন ওরিয়েন্টেশন, এই সেকশনটা ওরিয়েন্টেশন। এখানে ছবির আইকন দুইটা দেখেই বুঝতেছেন আপনারা একটা বক্স বা আপনাদের যে মোবাইল ফোনটা যদি লম্বাভাবে রাখেন ওইটা একটা ওরিয়েন্টেশন। আপনাদের মোবাইল ফোনটাকে যখন আমরা ইউটিউব ভিডিও ফুল স্ক্রিনে দেখতে যাই তখন ওইটা যে পাশ বরাবর রাখি ওইটা আরেকটা ওরিয়েন্টেশন। পাশ বরাবর যে ওরিয়েন্টেশনটা সেটাকে আমরা বলবো ল্যান্ডস্কেপ, সেটাকে আমরা রিপিট বলবো কি ল্যান্ডস্কেপ। আর লম্বালম্বিভাবে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পোর্ট্রেট। ঠিক আছে, তো ভিজিটিং কার্ডের ক্যানভাসটা আমরা ল্যান্ডস্কেপে রাখবো। যদি পোর্ট্রেট দিয়ে দিই তাহলে দেখবেন মাপটা সুইচ হয়ে যাচ্ছে, উপর নিচ হয়ে গেছে। তো ভিজিটিং কার্ডটা সাধারণত ল্যান্ডস্কেপ ফরম্যাটেই হয়, আমরা এটা ল্যান্ডস্কেপে রাখবো। নেক্সট এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড মানে ক্যানভাস। কয়টা ক্যানভাস নিয়ে আমার কাজ করতে হবে? এখন একটা ভিজিটিং কার্ডের সাধারণত এখন বর্তমানে ডাবল সাইডেড ডিজাইন হয়, মানে সামনে পিছনে ডিজাইন থাকে। তাহলে সামনে পিছনে ডিজাইন করতে হলে আমার ক্যানভাস লাগবে দুইটা। তাহলে আর্টবোর্ডের এখানে আমি এই যে অ্যারো চিহ্ন দিয়ে 2 দিয়ে দিলাম। একটা ফ্রন্ট সাইড ডিজাইন হবে আর একটা ব্যাক সাইড ডিজাইন হবে। যদি কেউ ওয়ান সাইড ডিজাইন করতে চান তাহলে ক্যানভাসে 1 দিয়ে দিবেন, তাহলে একটা ক্যানভাসের উপরই আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আর এই আর্টবোর্ড সেকশনটা বেশি ইউজ হয় আমাদের ম্যাগাজিন ডিজাইনের টপিকে আমাদের সেটা থাকবে। অনেক সময় আমরা যারা প্রফেশনালভাবে ম্যাগাজিন ডিজাইনের কাজগুলো করে থাকি 200-300 পেজ নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ক্যানভাসগুলো ভাগ করে নিই। একটা ফাইলে 50টা করে ক্যানভাস নিয়ে আমরা কাজ করি, ঊর্ধ্বে গেলে 100টা। এখন চিন্তা করেন একবার যে ফাইলটা কতটা হেভি হয়ে যাবে যদি একটা ফাইলে 50-100টার মতো ক্যানভাস থাকে। এটা হয় এই কারণে একটু স্ট্রং পিসি আমরা রিকোয়ার করে থাকি, তবে নর্মাল পিসি দিয়েও আমরা মিনিমাম 30টা ক্যানভাস দিয়ে ইজিলি কাজ করতে পারবো। পিসি হ্যাংও হবে না, কোনো প্রবলেমও ফেস করতে হবে না। তবে হ্যাঁ, একটু সমস্যা হতে পারে যে একটু আটকে যাচ্ছে, এটা ডিপেন্ড করে। আর বাহিরের কান্ট্রি লাইক আমরা বাহিরের যে সকল ওয়েস্টার্ন কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করি তারা এত বড় বড় ম্যাগাজিন তৈরি করে না, তাদের ম্যাগাজিন হায়েস্ট হয় 30 পেজ পর্যন্ত, 20 থেকে 30 পেজ।
এর মধ্যেই তাদের ম্যাগাজিন কমপ্লিট। অনেকে 20-30 জন 15 পেজের মধ্যে একটা ম্যাগাজিন বের করে দেয়, কারণ তাদের ম্যাগাজিনে ইনফরমেশন কম, ছবি দিয়ে তারা বেশি মানুষকে মেসেজটা পৌঁছে দেয়। বুঝতে পারছি? তো এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ক্যানভাসটা নিব। তো যেহেতু এটা ভিজিটিং কার্ডের একটা এক্সাম্পল ক্যানভাস রেডি করে দেখাচ্ছি, তাহলে আমি 2টা রাখলাম। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রিন্ট সেকশনে এটা বেশি অ্যাপ্লিকেবল, ব্লিড। এই যে 4টা বক্স দেখতেছেন, এই পুরো জিনিসটাকে এক ফোল্ডারের নাম রাখা হচ্ছে ব্লিড। ব্লিড জিনিসটা কি? সাপোজ আপনার কাছে যদি আমি এটা একটু খাতা কলমে এঁকে মেসেঞ্জারে ছবি দেখাচ্ছি, কারণ এটা তো একদম লাইভ ক্লাস তো না, লাইভ ক্লাস হলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। সো আমি জাস্ট একটু এঁকে একটু স্ক্রিনটা দেখাই দিচ্ছি। এটা হবে আমাদের ব্লিড লাইন, এটা হবে মেইন। ব্যাচ নাম্বার কত? 369। আচ্ছা, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমরা একটু দেখব। মেসেঞ্জার গ্রুপে যে আমি ছবিটা দিছি, ছবিতে দেখতে পারবেন আমি একটা ভিজিটিং কার্ডের জাস্ট একটা বক্স তৈরি করছি। 2টা বক্স আছে, একটা বাহির সাইড দিয়ে আর একটা ভিতরের সাইড দিয়ে। ব্লিড লাইন জিনিসটা হচ্ছে বাহিরের যে বর্ডারটা দেখতেছেন, ওইটা হচ্ছে অতিরিক্ত একটা জায়গা যেটা সমান করে নেওয়া হয়েছে। আর টিক চিহ্ন যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের মেইন ক্যানভাসটা, মানে এই ভিতরের বক্সের উপরে আমরা আমাদের ডিজাইনটা করব। ঠিক আছে? আর বাহিরের যে বক্সটা দেখতেছেন ওইটার পুরাটা হচ্ছে ব্লিড লাইন এরিয়া। ওই বক্সের ভিতরে মানে বাহিরের যে দাগ আর ভিতরের যে বক্সটা, ওইটার মাঝ বরাবর যে গ্যাপটা আছে, যেমন এখানে আমি আরেকটা ছবি দিয়ে দেখাই দিচ্ছি। এখানে আমার যে গ্যাপটা দেখবেন, এই যে অ্যারো দিয়ে বুঝাই দিছি আমি, যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আমার ডিজাইনের অতিরিক্ত বাড়তি অংশগুলা, মানে কিছু ডিজাইনে অনেক সময় দেখবেন বাড়তি কিছু এলিমেন্ট ওই বাহিরে চলে গেছে, সেই অতিরিক্ত জায়গা এই ভিতরটা কভার করবে, ডিজাইনগুলো ওইটার ভিতরে চলে যাবে। তখন হবে কি, প্রিন্ট মেশিনে বাহিরের যে বর্ডার কালারটা মানে বর্ডারের যে ব্লিড লাইনটা যেটা আমি মার্ক করে দিছি, ওই লাইনটার উপরে স্ক্যান করবে প্রিন্ট মেশিনটা। যদি ব্লিড লাইন দেওয়া থাকে তাহলে ওই প্রিন্ট মেশিনে সেটা স্ক্যান করে বের করতে পারবে, আর ওই বাহিরের বর্ডার লাইনের উপর দিয়ে পুরো ভিতরের ডিজাইনটা কাটিং হয়ে যাবে। আর ভিতরে যে টিক চিহ্ন দেওয়া যে পার্টটুকু, সেটা হবে আমার অ্যাকচুয়াল ডিজাইন ফাইল বা ভিজিটিং কার্ডটা সমান মাপে কেটে বের হয়ে আসবে। যদি আমরা কেউ এই ব্লিড লাইন অ্যাপ্লাই না করে ডিজাইনটা করে প্রিন্টে পাঠিয়ে দিই, মেশিনে কিন্তু সেটা ক্যাচ করতে পারবে না যে কোথা থেকে আমার কাটিংটা করতে হবে। তখন অ্যাক্সিডেন্টলি যদি আপনার ডিজাইনের মেইন অংশ থেকে কেটে যায়, আপনার পুরো ডিজাইন বাতিল হয়ে যাবে, কার্ড বাতিল হয়ে যাবে। আর সাধারণত ভিজিটিং কার্ড মিনিমাম কোয়ান্টিটি 1000 একসাথে প্রিন্ট হয়, মানে একটা ভুল মানে 1000 কার্ডে সেম টু সেম ভুল হবে। 1000 কার্ড একসাথে প্রিন্ট হয়, 1000 কার্ড একসাথে কাটিং হবে। তো এটা আমি একটু পরে ব্লিড লাইনটা নিয়ে আমি দেখাচ্ছি, জিনিসটা আর একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ব্লিড লাইনে দেখবেন টপ, বটম, লেফট, রাইট, যেমন আমি ছবিতে চারপাশে সমান মাপে একটা বক্স আঁকছি, তো এখানেও উপরে, নিচে, ডানে, বামে চারপাশে আমার সমান মেজারমেন্টে ব্লিড লাইন নিতে হবে। তো ভিজিটিং কার্ডের জন্য ব্লিড লাইনের মাপটা হবে 0.125 ইঞ্চিস। ঠিক আছে, 0.125 ইঞ্চিস। এখন দেখেন একটা বক্সে ক্লিক করাতে বাকি সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে, তাই না? এটা কিভাবে হচ্ছে? এইটা হচ্ছে আমাদের এই যে লিঙ্ক আইকনটা দেওয়া আছে, এই লিঙ্ক আইকনটা এটা শিকলের মতো এটা লিঙ্ক করে দেওয়া আছে, অর্থাৎ আমি যে কোনো একটা বক্সে ক্লিক করলে এটা অ্যাট এ টাইম একসাথে চেঞ্জ হচ্ছে। যদি এটা আনলিঙ্ক করে দিই, মানে এটাকে যদি শিকলটা খুলে দিই, তাহলে আলাদা আলাদা করে আমার পার বক্সে চেঞ্জ করা লাগতেছে, একসাথে চেঞ্জ হচ্ছে না। তো এইটা আমরা সবসময় লিঙ্ক করে রাখবো, এটা আমরা কখনো অফ করব না, মানে লিঙ্কটা খুলবো না। হ্যাঁ, প্রয়োজন ক্ষেত্রে মাপ একটু কম বেশির জন্য আমরা
অফ করে নিতে পারি লিঙ্কটা, ঠিক আছে। আর ভিজিটিং কার্ডের জন্য চারপাশের ব্লিড লাইনের মাপটা হবে বাড়তি জায়গাটু 0.125 ইঞ্চি। এই পর্যন্ত যা যা বলছি সবাই কি ক্লিয়ার? কোনো কনফিউশন, কোয়েশ্চেন, এনিথিং? নো স্যার। ওকে, এবার তাহলে নিচে অপশন আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স অপশন একটা সেকশন যেটা লেখা আছে। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এই নিচের তিনটা লিস্ট দেখতে পারবেন। একটা হচ্ছে কালার মোড, একটা হচ্ছে রাস্টার এফেক্ট, আর একটা হচ্ছে প্রিভিউ মোড। কালার মোড হচ্ছে দুইটা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার মোড হচ্ছে দুইটা, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার। আরজিবির ফুল ফর্ম রেড, গ্রিন, ব্লু। আমি আবারও রিপিট বলতেছি, আরজিবি কালারের ফুল ফর্ম রেড, গ্রিন, ব্লু। আর সিএমওয়াইকে কালারের ফুল ফর্ম হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কেতে হচ্ছে ব্ল্যাক। রিপিট বলবো, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, চারটা কালার। আর আরজিবিতে তিনটা কালার। এখন এই কালার মোডের মেইন কাজটা কি? আরজিবি কালার মোড কেন আর সিএমওয়াইকে কালার মোড কেন? আরজিবি কালার মোড আমরা সবসময় ইউজ করব যেই সকল ডিজাইন প্রিন্ট হবে না, অনলাইন প্ল্যাটফর্মে শুধু ইউজ হবে অথবা কাউকে ছবি আকারে আমরা সেন্ড করব, সেই সকল ডিজাইনের ফাইল আমার আরজিবি কালারে রাখতে হবে। কোনো কনফিউশন? আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। ওই যে সেকেন্ড পিকচারে যে গ্যাপটা দেখাইছেন না, ওটাতে তো ডিজাইনটা যাবে রাইট? লাইক এক্সট্রা যে ইয়াটা আছে বাইরে, মানে যে ভিতরে যে অ্যারো দেওয়া দুই পাশে জি দুইটা, জি ভিতরে হ্যাঁ, আরোটা। ওইটার ভিতরে ডিজাইনের বাড়তি অংশ থাকবে আর কি। আচ্ছা, ওটা কি কাট আউট হয়ে যাবে নাকি? ওইটা কাট আউট হয়ে যাবে। ওই জায়গাটা যে মার্ক করে দিছি ডাবল অ্যারো যেটা, ওই ভিতরের বক্সে যদি আমার ডিজাইনের বাড়তি অংশ থাকে সেটা পুরোটা কাট আউট হয়ে যাবে। ওকে ওকে। ঠিক আছে, তাহলে আরজিবিটা হচ্ছে আমরা কখন ইউজ করব? যখন আমরা ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার এই ছবিটা আমি অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করব বা কাউকে ছবি আকারে আমি পাঠাবো, তখন আমার এই পুরো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা হবে আরজিবি কালার মোডে। আর সিএমওয়াইকে হবে কখন? যখনই শুনবেন ডিজাইনটা প্রিন্টে যাবে, প্রিন্ট হবে, রিয়েল লাইফে বের হবে, সাথে সাথে চোখ বন্ধ করে সিএমওয়াইকে কালার মোড দিয়ে আমার ফাইলটা তৈরি করতে হবে। তাহলে শর্ট ফর্মে আরজিবি কালার যেগুলো প্রিন্ট হবে না, সিএমওয়াইকে কালার যেগুলো প্রিন্ট হবে। বুঝাইতে পারছি কি? আর এই আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, এটার ডিফারেন্স যদি আপনারা চেক করতে চান রিয়েল লাইফে, আপনারা যে কোনো দোকান থেকে সিম্পল একটা কিছু বানায় ওইটা আরজিবি কালার মোডে ফাইলটা সেভ করবেন। প্রিন্টে দোকানে নর্মাল কম্পিউটার দোকান থেকে যে আমরা প্রিন্ট করে, ওখানে প্রিন্টারের থেকে একটা প্রিন্ট বের করবেন, দেখবেন কালারটা ফ্যাকাশে হয়ে গেছে। অরিজিনাল যে লাল কালারটা আপনি ইউজ করছেন, অরিজিনাল লাল কালারটা আসবে না, ওইটা একটু ফ্যাকাশে আসবে। কেননা যে ডিজিটাল প্রিন্টারগুলো ইউজ করা হয় ওখানেও কিন্তু 4 কালারের রং থাকে। প্রিন্ট মেশিনের সাথে একটা বক্স থাকে, রং দেওয়া থাকে, খেয়াল করলে দেখবেন ওখানে লেখা থাকে সুন্দর করে CMYK 4 কালার। ওই 4 কালার যদি আপনার ডিজাইনের সাথে ম্যাচ হয় তবে আপনি আপনার ডিজাইনে অ্যাকুরেট যে কালারটা দেখতেছেন সেটাই প্রিন্টের রেজাল্টে পাবেন, নতবা একটু ফ্যাকাশে আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝাই দিতে পারছি। নেক্সট হচ্ছে আমাদের রাস্টার এফেক্ট। রাস্টার এফেক্ট হচ্ছে আমরা এখানে যে ক্যানভাসটা একটু পরে যে ক্রিয়েট করব, এইটার হাইয়েস্ট রেজলিউশনটা কত। তো স্ক্রিন হচ্ছে সবচেয়ে লোয়েস্ট 72 ppi, তো আমরা এটা হাই 300 ppi তে সবসময় রাখবো। ঠিক আছে, আমরা এটা সবসময় হাই 300 ppi তে রাখবো, পার পিক্সেল ইঞ্চেস। আর লাস্টে যেটা হচ্ছে প্রিভিউ মোড, এটা আমরা ডিফল্টেই থাকবে, এটাকে আমরা কোনো চেঞ্জ করব না। তো এটা ঠিক নিচে আমার স্ক্রিনটা এখানে একটু ছোট হয়ে আসছে, তো এটা টাস্ক ম্যানেজার একটু ঠিক করতে হবে। যাই হোক, তো এটাকে আমি ক্রিয়েট দিয়ে দেব। ক্রিয়েট দিয়ে দিলে এই যে আমার ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। ঠিক আছে,
এখন পর্যন্ত যা যা একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যা যা বললাম সব কি ক্লিয়ার? কতজন আসছেন আজকে? 23 জন। ওকে, কারো কোনো কনফিউশন? যে বলছিল বুঝিনি আপু, কথা কেটে আসছে। ফ্লিপ যে বলছিল এটা বুঝি না। ব্লিডটা বুঝেন নেই? আচ্ছা, ব্লিডটা হচ্ছে যেমন আমি তো এখানে স্ক্রিনে ক্যানভাসটা তৈরি করছি, তাই না? এই যে দেখতেছেন চারপাশে যে লাল কালারের একটা দাগ, এইটাই হচ্ছে আমাদের ব্লিড এরিয়া বা ব্লিড লাইন। এখানে সাদাটা হচ্ছে আমার মেইন ক্যানভাস, এখানে আমরা ডিজাইনটা করব। আর এই যে ভিতরের ব্ল্যাক এরিয়াটুকু যেখানে আমি দাগ দিচ্ছি, এই বক্সটুকুর ভিতরে, এই বর্ডারটার ভিতরে যে ডিজাইনের বাড়তি অংশ থাকবে এইটা প্রিন্টে পুরোটা কেটে যাবে। ঠিক আছে, এই ব্লিড লাইনটাই স্ক্যান করবে আমার প্রিন্ট মেশিনে, লাল কালার লাইনটা আমার ডিজাইন ফাইলে আছে কিনা। যদি এটা না থাকে তখন প্রিন্ট করতে প্রবলেম হবে, প্রিন্টে ঝামেলা হতে পারে। এটি হচ্ছে ব্লিড লাইন, এই লাল কালারটা। বুঝাতে পারছি? জি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের একটা এক্সাম্পল দিয়ে আমি ডাবল ক্যানভাস তৈরি করলাম। বাট ভিজিটিং কার্ড মেইন টপিক না, আগে হচ্ছে আমাদের ইন্টারফেস পরিচিতি আর টুলস রিলেটেড কিছু টপিক জানা। এখানে আমরা দেখতে পারবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে। যারা নতুন সফটওয়্যার ইনস্টল করছেন তাদেরটা দেখতে অনেকটা এরকম লাগতে পারে, সাইড দিয়ে অনেক কিছু নাই নেই লাগবে, মানে খালি খালি লাগতেছে, তাই না? তো এইটা চেঞ্জ করবেন কিভাবে? যদি 2019 ভার্সন কেউ ইউজ করেন, এখানে এই জায়গাটাতে রেকর্ডিংয়ে বারবার একটু ফলো আপ করে নেবেন, এই জায়গাটাতে এসেনশিয়াল লেখা থাকবে। যদি কেউ 19 ভার্সন ইউজ করেন, 20-21-এও থাকতে পারে, নট শিওর, বাট যদি না থাকে তাহলে এই যে কর্নারে সুইচ ওয়ার্ক স্পেস এই একটা বক্স থাকবে, এই বক্সে ক্লিক করে এটা এসেনশিয়ালে দেওয়া আছে, আমরা এটা এসেনশিয়াল ক্লাসিকে দিব। তাহলে আমার স্ক্রিনে যেভাবে সবগুলো টুল বা ইন্টারফেসটা দেখা যাচ্ছে, ভিতরের ইন্টারফেসটা সেরকম দেখা যাবে। আমি যাদের যাদের আজকে সকালে বা গতকালকে এনিডেস্কে জয়েন দিয়ে সফটওয়্যারটা সেট আপ করে দিয়েছিলাম, তাদেরটাতে আমি এসেনশিয়াল ক্লাসিক করে দিয়েছিলাম। মেবি যদি করে না দিয়ে থাকি কাইন্ডলি এটা করে নেবেন এভাবে, হ্যাঁ, রেকর্ডিংয়ে উল্লেখ করে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে ভিতরে যে ঢুকলাম ক্যানভাসটার, এখানে আমাদের যাবতীয় কাজগুলো করতে হবে। এই ভিতরের ইন্টারফেসটা, এই পুরো যা জিনিসটা দেখতেছি স্ক্রিনে, এই পুরো স্ক্রিনটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাতেই সেম। কেউ একজন মেবি মেসেজ দিচ্ছে, করতে পারেন, নো প্রবলেম। যদি মনে হয় যে পরে করবেন, পরে করলেও প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্যানভাসটা আমার 3টা পার্টে ভাগ করা, আমি মার্ক আউট করে দিচ্ছি। প্রথমে বাম পাশে এই যে আমরা যা দেখতেছি পুরো সেকশনটা, এটাকে বলা হবে টুলবার। কি বলবে এটাকে? টুলবার। উপরের যা পার্টিশন আছে, উপরের যে পুরো সেকশনটা, এটাকে আমরা বলবো মেনু বার। আর ডান পাশে যে সেকশনটা আছে, এই পুরো ডান সাইডের এরিয়াটাকে বলবো প্যানেল বার। তো আমি এখন লিখে দিচ্ছি, বাম পাশেরটা হবে টুল বার, ক্যাপস লক অন করা। বাম পাশের পুরো এরিয়াটা টুল বার, উপরেরটা হচ্ছে মেনু বার, আর ডান পাশেরটা হবে প্যানেল বার। তাহলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ দুইটাই এরকম 3টা ফরম্যাটে ভাগ করা, টুল বার, মেনু বার, প্যানেল বার। প্রত্যেকটাতেই আমাদের কাজ করতে হবে, ওখান থেকে বিভিন্ন অপশনগুলো নিয়ে নিয়ে আমাদের ডিজাইন করতে হয়। কারো কোনো কনফিউশন? আচ্ছা, যদি সব ক্লিয়ার থাকে
তাহলে আজকে আমরা স্টার্টিংয়ে, যেহেতু আজকে সবে বরাত ক্লাসের শুরুতেই বলছি আজকে 1 আওয়ারের মতো ক্লাস হবে, সো আমরা শুরুতে যেই কয়টা টুল আজকে 1 ঘন্টার মধ্যে দেখতে পারি, না হলে আমি অলওয়েজ টার্গেট রাখি এই পর্যন্ত, যেটার নাম হচ্ছে রোটেট টুল। এই রোটেট টুল পর্যন্ত ফার্স্ট ক্লাসে দেখিয়ে থাকি। সো প্রবলেম নেই আমার, যদি যেহেতু বলা হয়েছে যে আমরা 3টা ক্লাসে এই সবগুলো টুলসের একদম A to Z প্র্যাকটিস ভেঙে ভেঙে ধরে ধরে দেখাবো অ্যান্ড প্র্যাকটিস করব, সো আমরা টেনশন ফ্রি হয়ে কাজটা শুরু করে দিই। প্রথম যে টুল, একটু মনোযোগ দিয়ে সবাই এখানে ফলো আপ করবো। প্রথম যে টুল একদম বাম পাশে, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা কাজ হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে দেওয়া, সেই অবজেক্টটাকে ছোট বড় করা, শেপ শিফটিং করে দেওয়া, মানে পরিবর্তন করা, বিভিন্ন রকমের কাজ থাকে এটা। এখন আমার এই ক্যানভাসে, এই যে আমি 2টা ক্যানভাস ওপেন করছি, এখানে কি কোনো অবজেক্ট আছে বা কোনো ডিজাইন এলিমেন্ট আছে, উপাদান আছে যেটাকে আমি সিলেক্ট করতে পারবো? এটা পুরোটা খালি না। তো এখানে আমি তাহলে সিলেকশন টুলের কাজটা কিভাবে প্র্যাকটিস করব? এটার জন্য আমাকে একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে। সেই এলিমেন্ট হচ্ছে একটা শেপ বা একটা হচ্ছে বক্স টাইপের কোনো একটা ইমেজ, যে কোনো কিছু। তো আমরা একটা শেপ নিয়ে এখানে প্র্যাকটিস করব। শেপটা নিব হচ্ছে একটু নিচের দিকে চলে আসব, নিচের দিকে এই জায়গাটা দেখবেন রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলটা সিলেক্ট করব আর কি। সিলেক্ট করে মাউসটা ধরে রেখে এভাবে টান দিব, তাহলে একটা বক্স তৈরি হবে। আমি আবারও দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে মাউসটাকে ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে টান দিব। যেভাবে টানবেন সেই অনুযায়ী আমার একটা স্কোয়ার তৈরি হবে। পারফেক্ট স্কোয়ার হয় নাই, বাট পারফেক্ট স্কোয়ার নেওয়ারও একটা নিয়ম আছে, সেটা পরে আসতেছি। তো এইটা হচ্ছে আমার একটা অবজেক্ট বা ডিজাইন এলিমেন্ট, উপাদান। এটাকে নিয়ে আমি এখন এই যে সিলেকশন টুল দিয়ে আমি এই যে দেখেন ডিজাইনটাকে ধরে নাড়াতে পারতেছি, এটাকেও নাড়াতে পারতেছি, সিলেকশন করে আমি এটাকে মুভ করতে পারতেছি। দেন এই যে কর্নারের যে পয়েন্টগুলো দেখতেছেন, এই পয়েন্টগুলো ধরে আমি এটা বড় ছোট চিকন শেপ শিফট করা, পরিবর্তন করা, পাস করা, বিভিন্ন মাপে আমি নিতে পারতেছি। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এইবার আমার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। এই যে শেপটাকে যখন আমি সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম, বাহিরে যে সকল ডটগুলো দেখতেছেন, ভিতরে যে সকল ডটগুলো দেখতেছেন, এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমি লিখে দিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট বলে এই পয়েন্টগুলোকে। ঠিক আছে, ইনফ্যাক্ট এই যে আমি যে লেখাটা এখানে যে লিখলাম, লেখার বাহিরেও যে আমি পয়েন্টগুলো দেখতেছি, এই সবগুলো পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এখন এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আপনি কর্নার থেকে যদি এভাবে শেপটা ধরে ছোট বড় করতে পারতেছেন, একটু বাহিরের দিকে নিলে এই যে এখন স্ক্রিনে যেটা দেখতেছেন বাঁকা একটা অ্যারো চিহ্ন ঘোরানো অবস্থায়, এটা দিয়ে আপনি ধরে রেখে শেপটাকে ঘোরাতে পারতেছেন, রোটেট করা যেটাকে বলে, আমরা এটাকে ধরে ধরে ঘোরাতে পারতেছি। ওকে, এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা চাইলে আলাদা আলাদা করে এডিট করতে পারবো বা শেপ চেঞ্জ করে দিতে পারবো এই স্কোয়ারটাকে পুরোটা। সেটা কিভাবে? আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, অর্থাৎ আমাদের 2 নাম্বার টুল, যেটা নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এইটা শুধু আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো এডিট করতে সাহায্য করে, যে কোনো রকমের অ্যাঙ্কর পয়েন্ট। আর নর্মাল সিলেকশন টুলটা সব রকমেরই অ্যাঙ্কর পয়েন্টকে সমান সাইজে আমরা যেটা যেভাবে টানবো সেভাবেই ছোট বড় হবে। এখন এটাকে আগে সিলেকশন করলাম, সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখবেন আমার এটা যেহেতু একটা স্কোয়ার, 4 কর্নারে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই যে 4 কর্নারে 4টা, অ্যান্ড পার্পল কালার এখানে লেখাও দেখা দিচ্ছে অ্যাঙ্কর, দেখতেছেন? এরপরে গোল ভিতরের দিকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারতেছি। এই যে ভিতরে গোল 4টা পয়েন্ট আছে, এইগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন স্পেসিফিকভাবে অ্যাঙ্কর পয়েন্ট এডিট করব কিভাবে? ধরেন
আমি এই স্কোয়ারটাকে একটা ট্রায়াঙ্গেল শেপে তৈরি করব, একটা ত্রিভুজ হিসেবে বানাবো এই স্কোয়ারটাকে। এখন এটা করতে হলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করব, শেপটাতে ক্লিক করব। ক্লিক করার পরে বাহিরের কর্নারে যে আমার পয়েন্টটা আছে, এই কর্নারের পয়েন্টে আমার মাউসটা রাখবো, এটার উপরে মাউসটা রাখবো, কোনো কিছু ক্লিক করব না। কিবোর্ডের শিফট বাটন, আপনাদের যে কিবোর্ড সেই কিবোর্ডের শিফট বাটন ধরে রেখে মাউসে একটা ক্লিক করব ঠিক ওই পয়েন্টটাতে, এরপরে শিফট ছেড়ে দিব। দেন মাউস ক্লিক করে যেই পয়েন্টে আমি মাত্র ক্লিক করছি এই পয়েন্টটা ধরে রেখে যেদিকে ইচ্ছে সেদিকে টানলে দেখবেন এটা একটা শেপ পরিবর্তন হয়ে গেছে। ট্রায়াঙ্গেলে আমি এটাকে সুইচ করে নিয়ে আসছি। এটা কি সবাই বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে কি? সবাই যদি ক্লিয়ার থাকি তাহলে তো পারতেছেন না। করতে পারছেন না? আচ্ছা, আমার সাথে সাথে করেন। প্রথমে একটা স্কোয়ার তো নিছেন, রাইট? স্কোয়ার, আইতে পারতেছেন না। স্কোয়ারটা নিতে পারতেছেন না? ট্রাই করছে, হচ্ছে না। আচ্ছা, আমি বলি। প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল নিব, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ। প্রথমে এই রেক্টেঙ্গেল থেকে একটা রেক্টেঙ্গেল নিব, ক্লিক করে ধরে রেখে জাস্ট এভাবে টান দিব, একটা রেক্টেঙ্গেল নিলাম। সেকেন্ড স্টেপ, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা টিক দিব। ওকে, এবার এই শেপটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে কিবোর্ডের শিফট ধরে রাখবো, শিফট ধরে রেখে যেই পয়েন্টটাকে আপনি নাড়াতে চান ওই পয়েন্টটা একটা ক্লিক করবেন। এই যে বাহিরের যে ডটটা আছে এখানে একটা ক্লিক করব, এরপরে শিফট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে যেই ডটে আপনি বা অ্যাঙ্কর পয়েন্টে আপনি মাত্র ক্লিক করছেন ওইখানে মাউসটা একবার ক্লিক করে মাউসটা ধরে রাখবো, ছাড়বো না, ধরে রেখে টান দিব, তাহলে আমার শেপটা হয়ে যাবে। একটু সময় লাগবে, বিগিনার হিসেবে আস্তে আস্তে করে করতে হবে, হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, কাজ অনেক সোজা। একবার যদি ক্যাচ করতে পারেন এই ফরম্যাট দিয়ে আমরা অনেক রকমের ডিজাইন তৈরি করতে পারবো। জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট এদিক সেদিক করে আমরা ডিজাইন করতে পারবো। এখন উইথ আর হাইট কত দিছিলেন আরেকবার একটু বলতে পারবেন? ভিজিটিং কার্ডের জন্য জি জি। 3.5 বাই 2 ইঞ্চি, ওয়াইডে 3.5, হাইটে 2 ইঞ্চি। ওকে। আচ্ছা, তাহলে আমি এটা একটা ট্রায়াঙ্গেলে ধরেন বানাইলাম। এখন আমি চাচ্ছি এই যে চারপাশে যে চারটা কর্নার আছে, চারটা থেকে একসাথে তিনটাকেই নাড়াবো, একটা একটা জায়গা ফিক্সড থাকবে, বাকি তিনটাই শুধু নড়বে। এটার জন্য একই মেথড, শুধু কিবোর্ডের শিফট ধরে রেখে যেই তিনটা পয়েন্ট আপনার ক্লিক করতে হবে ওই তিনটা পয়েন্ট ক্লিক করে এরপর শিফট ছেড়ে দিবেন। তাহলে এই যে আমি কিবোর্ডের শিফট ধরে রাখলাম, ধরে রেখে এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে আরেকটা ক্লিক, এই পয়েন্টে আরেকটা ক্লিক, এটাকে বাদ দিয়ে এখন জাস্ট শিফট ছেড়ে দিলাম। এবার যেই তিনটা পয়েন্ট আমি ক্লিক করছি ওই তিনটাকে ধরে আমি শুধু টানতে থাকবো। ঠিক আছে? বুঝতে পারছি কি? জাস্ট শিফট ধরে রেখে আপনার কোন কোন পয়েন্ট আপনার সিলেক্ট করতে হবে সেগুলো সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ওই পয়েন্ট ধরে ধরে নাড়াবেন, তাহলে আপনার শেপগুলো চেঞ্জ হবে। এবার দেখবেন ভিতরের যে গোলগুলো আছে, চারটা যে বল দেখতেছেন ছোট ছোট, এইটা মেইনলি কাজ করে আপনার এই যে স্কোয়ার শেপটা যে আমরা দেখতেছি এটার কর্নারটা অনেক শার্প না, একটু চোখা না, তো এই গোলটাকে ধরে যদি আমি আস্তে আস্তে করে টানতে থাকি নিচের দিকে বা পিছনের দিকে, দেখবেন গোল হয়ে আসতেছে কর্নারগুলো। অ্যান্ড একদম লাস্ট পর্যন্ত যদি টেনে নিয়ে আসি, মানে যখন এরকম লাল দাগ চলে আসবে তখন এটা পুরোটা 100% সার্কেল না, বাট একটা সার্কেল শেপে সে চলে আসছে। তো এইটা কিভাবে করব?
প্রথমে শেপটাকে সিলেক্ট করব, নর্মাল সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেকশন করব, দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে আরেকবার ক্লিক করব, ক্লিক করে এই সার্কেলগুলোর যে কোনো একটাকে আস্তে আস্তে এভাবে টানলে এটা শেপ চেঞ্জ হতে থাকবে। এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন একই নিয়মে একটু আগে যে নিয়মটা দেখালাম যে আমি এই 4টা গোল পয়েন্টের যে কোনো একটাকে ধরে আমি গোল করব, বাকিগুলো সেম থাকবে। তাহলে কিবোর্ডের শিফট ধরে রেখে গোল 4টা পয়েন্টের যে কোনো একটাকে আমি একবার ক্লিক করব, এরপর শিফট ছেড়ে দিব, এবার ওই পয়েন্টটা ক্লিক করে ধরে রেখে টান দিব। তাহলে আমরা এরকম একটা শেপ তৈরি করতে পারবো। অ্যান্ড যদি আমরা মাল্টিপল পয়েন্ট নিয়ে কাজ করতে চাই, যেমন 3টাকেই আমি কার্ভ করব একটা বাদ দিয়ে, তাহলে সেম শিফটটা ধরে রেখে ভিতরের গোলে একটা ক্লিক, পরের গোলে আরেকটা ক্লিক, দেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, শিফট ছেড়ে দিলাম। এবার 3টার যে কোনো একটাকে টানলেই দেখবেন এরকম গোল হয়ে আসতেছে। অ্যান্ড এটা অনেকটা ওই যে আমাদের মেসেজের বাবল আইকনগুলো থাকে না, বিভিন্ন কমিকে দেখবেন উপর দিয়ে এরকম বাবল আইকন দিয়ে এখানে চিঠির মতো বা ডায়লগগুলো লিখে দিচ্ছে, সেরকম একটা আইকন আমরা তৈরি করতে পারি। এটার উপরে আমরা যদি আর একটু ডিটেলসের কাজ করি তাহলে এটা সুন্দর একটা বাবল আইকন হিসেবে ফুটে উঠবে। এই 2টা টুলের কাজ বুঝাইতে পারছি কি? জি। ওকে, নেক্সট হচ্ছে পরের লাইনে ম্যাজিক ওয়ান্ড টুল। এই টুলটা আর স্যার, জি বলেন। আমি বুঝতে পারছি, কিন্তু যেটা সমস্যা হচ্ছে আপনি যেমন একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে বারবার ওইটাকে শেপ চেঞ্জ করে করে বা আহ, চেঞ্জ করে করে দেখাচ্ছেন, কিন্তু আমার ক্ষেত্রে দেখতেছি যে ফিক্সড হয়ে যাচ্ছে, ওইটাকে আমি আর চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি সেটা। এটা হচ্ছে আন্ডো করার ফরম্যাট। আপনি এতক্ষণ যা যা কাজ করছেন সেটাকে যদি পিছনে ফেরত আনতে চান, সেই ফরম্যাটটার নাম হচ্ছে আন্ডো। এটার কিবোর্ড শর্টকাট আছে, সেই কিবোর্ড শর্টকাটটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করতে হবে, কন্ট্রোল ধরে রেখে জেড প্রেস করতে হবে। তাহলে দেখবেন এক এক করে আপনি এতক্ষণ যা যা কাজ করছেন সেগুলো পিছন দিকে আসতে থাকবে। আর যদি সামনের দিকে যেতে চান, মানে পিছন থেকে আবার সামনে ব্যাক করতে চান, সেটার অপশনের নামটা হচ্ছে রিডো, অ্যান্ড ওইটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জেড, অর্থাৎ 3টা বাটন একসাথে প্রেস করতে হবে। আমি এখানে স্ক্রিনে লিখে দিছি। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রিডো, পরেরটা হচ্ছে আন্ডো। রিডো হচ্ছে সামনের দিকে জিনিসগুলো দেখাবে পিছন থেকে, আর আন্ডো হচ্ছে পিছন থেকে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি কন্ট্রোল জেড দিতে থাকি, যেমন আমি এতক্ষণ এই লেখাগুলো লিখছি, এবার দেখেন আন্ডো হতে থাকতেছে। আর আমার যে কিবোর্ডে কাজ করতেছি অ্যাক্সিডেন্টলি এই কিবোর্ডের শিফট বাটনটা একটু প্রবলেম আছে দেখে কন্ট্রোল শিফট জেডটা কাজ করতেছে না। সো এটা যদি কারো কিবোর্ডে এরকম প্রবলেম থাকে, আমারটা এখানে প্রবলেম আছে, চেঞ্জ করা হয়নি। তো যদি এখানে আমাদের ম্যানুয়ালি করতে হয় তাহলে ফাইলে এই এডিটে ক্লিক করব, এডিট থেকে দেখবেন এই যে আন্ডো ক্লিয়ার, শিফট কন্ট্রোল জেড বা কন্ট্রোল শিফট জেড, এটা রিডো এখানে টাইপ করতে থাকলে এই যে রিডো স্কেল দিতে থাকলে সব আগের মতো চলে আসতেছে, সামনের দিকে আমাকে আবার নিয়ে যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তো আমি এখন যেটা বলতেছিলাম, সময় অল্প আছে আমাদের, তো এর মধ্যে আজকে এতটুকু একটু বুঝাই দিই। পরের যে টুলটা হচ্ছে সেটা আমাদের ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের টুল, অ্যান্ড ঠিক এটার পাশে যে টুলটা ল্যাসো টুল, এই দুইটাই অ্যাডোবি ফটোশপের টুল, যেটা নতুন ভার্সনগুলোতে ইলাস্ট্রেটরে অ্যাড করে দেওয়া হয়েছে, কিন্তু ওর বাস্তব কোনো কাজই আমাদের লাগে না। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই 2টা টুল আমাদের কোনো কাজই লাগে না, বলতে গেলে ইউজলেস। কেন ইউজলেস সেটার কারণ আমি ব্যাখ্যা সহ দেখাই দিচ্ছি যে এটাকে কেন আমরা কি ইউজ করতে চাই না বা করি না। এই যে সিলেকশন টুলটা, একদম প্রথম যে টুলটা দিয়ে আমরা কাজ করলাম, আমরা এটাকে সিলেক্ট করতে পারতেছি, শেপ চেঞ্জ করে দিতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি, তাই না? এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপগুলোকে ট্রান্সফর্ম করতে পারতেছি বিভিন্ন আকার আকৃতিতে, যে কোনো ফরম্যাটে। হ্যাঁ, তো এইগুলা করার জন্য আমাদের তো 2টা টুল দিয়েই দেওয়া আছে।
ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে শুধু আপনাকে সিলেক্ট করে দিচ্ছে, আপনার ডিজাইন যা আছে সব একসাথে সিলেক্ট করে দিচ্ছে, কিন্তু এর বেশি কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না। যেটাতে ক্লিক করতেছি সব একসাথে জাস্ট সিলেকশন হচ্ছে, আর বেশি কিন্তু হচ্ছে না। এই যে আমি ক্লিক করতেছি কন্টিনিউস, জাস্ট সিলেকশন করে দিচ্ছে, ছোট বড় করার কোনো অপশন নেই, কিছুই করার অপশন নেই। তাহলে এটা দিয়ে কি আমার কোনো কাজ হবে আদৌ? কারণ সিলেকশনের জন্য তো সিলেকশন টুল দিয়েই দেওয়া হয়েছে। অ্যান্ড একই রকমভাবে ল্যাসো টুল, পরের যে টুলটা, এটাও ফটোশপের টুল, নাম হচ্ছে ল্যাসো টুল। এই ল্যাসো টুলটা হচ্ছে একটা কলমের মতো, আপনি মাউস ধরে রেখে এভাবে যা টানতে চান, মানে লাইন টানবেন, সেভাবে এটা ড্র হবে। এখন এটার মেইন কাজটা হচ্ছে আপনি যেই শেপের উপর দিয়ে এটাকে ড্র করবেন ওইটাই শুধু সিলেক্ট হচ্ছে, এর বেশি কিন্তু আর কিছু করতে পারতেছেন না, সিলেকশনই হচ্ছে শুধু। এখন যদি এই তিনটার উপর দিয়ে আমি এভাবে ড্র করে দিই লাইন, তাহলে এই তিনটা শেপ একসাথে সিলেকশন হচ্ছে। তো আমার এটা সিলেকশনের পরে আমি এটা দিয়ে তো কিছু করতেই পারতেছি না, তাহলে আমার প্রত্যেকটা অবজেক্ট ধরার জন্য আমার কি এই দুইটা টুলের কি প্রয়োজন আছে, সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন থাকা সত্ত্বেও? এই কারণেই আমরা প্রফেশনাল ডিজাইনাররা, বিগিনার, সব জায়গায় যারা এটা নিয়ে কাজ করে অ্যান্ড রিয়েলভাবে রিসার্চ করছে, আমরা এই দুইটা টুল কেউ ইউজ করি না। তবে হ্যাঁ, এই ম্যাজিক ওয়ান টুল আর ল্যাসো টুল কিন্তু ফটোশপের জন্য মেইন। ম্যাজিক ওয়ান টুল দিয়ে পুরো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড নিমিষের মধ্যে রিমুভ করে দিতে পারবেন সিলেকশন করে। সেম ল্যাসো টুল দিয়ে কোনো একটা ছবিতে অতিরিক্ত অবজেক্ট আছে, বা অনেক সময় আমরা ছবি তোলার সময় দেখি পিছনে কোনো একটা লোক দাঁড়ায় আছে, ভাল লাগে না, ওইটার আমি সরাই দিতে চাই। এই ল্যাসো টুল দিয়ে কিন্তু আমরা সেই জিনিসগুলো সরাই দিতে পারি, অবজেক্ট রিমুভ করে দিতে পারি। আমাদের মডিউলের টপিকই আছে অবজেক্ট রিমুভ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর তাহলে নর্মাল সিলেকশন টুল দিয়ে, মানে আমার প্রথম যে টুল দিয়ে যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে হয়, তাহলে কি করব? খালি জায়গা থেকে মাউসটা ধরে রেখে এই যে একটা লাইন টানতেছি, ড্র্যাগ করতেছি, যতটুকু পর্যন্ত আমি ড্র্যাগ করব ওই ড্র্যাগ লাইনের মধ্যে যা যা থাকবে সব একসাথে সিলেক্ট হয়ে গেছে, এবং একসাথেই কিন্তু আমি এটাকে নাড়াতে পারতেছি। যদি এই লেখাটা সহ আমি সিলেক্ট করি, তাহলে দেখেন এই লেখাটা সহ নাড়াতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি, মোটা চিকনও করতে পারতেছি। বুঝতে পারছি? গ্রুপে একজন মেসেজ দিছেন, ক্লাস কি রেকর্ড থাকবে? জি অবশ্যই ক্লাস রেকর্ড হচ্ছে, ফুল ক্লাস রেকর্ডিং ভিডিওর লিঙ্ক আপনাদের এই মেসেঞ্জার গ্রুপেই দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা সময় যেহেতু কম, 8 মিনিট বাকি, আমি সবসময় ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে আপনাদের রোল কলটা করে নেব। হ্যাঁ, আজকে যেহেতু সবে বরাত, এই কারণে 1 ঘন্টার বেশি আমি নিতে পারছি না, অফিস আওয়ারও ক্লোজ হয়ে যাবে, এই কারণে আজকে আমি এই পর্যন্তই রাখলাম। যদিও এটা আমার মানে ক্লাসের স্কেজুল অনুযায়ী এই পর্যন্ত রাখাটা উচিত না, বাট এখন সময়টা এরকম পড়ে গেছে দেখে। তো ইনশাল্লাহ আগামীকালকে কিন্তু আপনাদের ক্লাস রুটিন অনুযায়ী 9টা থেকে 11টা পর্যন্তই ক্লাস হবে। তখন আমরা এখান থেকে ম্যাক্সিমাম কিছু কাজ A to Z আমরা দেখে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর আজকে যতটুকু দেখায় দিলাম, আশা করি এতটুকুর মধ্যে কোনো প্রবলেম নেই। অ্যান্ড আপনারা একটু খুঁটিনাটি প্র্যাকটিস করবেন। যে কয়টা জিনিসই দেখাইছি, শেপ চেঞ্জ করা, শেপগুলোকে ট্রান্সফর্ম করা, দেন হচ্ছে আমরা শেপ একসাথে সিলেক্ট করে মুভ করাতে পারতেছি কিনা, ক্যানভাস তৈরি করাটা বিশেষ করে, কারণ আমরা নেক্সট টপিকগুলো যখন করব ক্যানভাস তৈরি করে আমাদের কাজ করতে হবে। এই সকল খুঁটিনাটি কিছু জিনিস আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে আমরা রেকর্ডিংটা